নবাব যান, নবাব যান, যান। রাজবীর নবান কোমল কণ্ঠে তার প্রিয় নাতিকে ডাকে। ছোট নবাব, উঠুন, কয়টা বাজে দেখেছেন? পালঙ্কের পাশেই তার দাদি যান মাথায় হাত দেয়। আদরে নাতি চুলগুলো পশমের সুতোর মতো সিল্কি। হাত দিতে খুব ভালো লাগে, কিন্তু আরসার নবাব যে তার চুলে কারো হস্তক্ষেপ পছন্দ করেন না। কিন্তু 3 ব্যক্তি ছাড়া তার চুলে হাত কেউ দেয়নি আজ অবধি। তার দাদি যান, আম্মি যান আর নানি যান। আরজান ঘুমু ঘুমু চোখে দুহাত দিয়ে দুইজনকে আঁকড়ে ধরে। রাজবীর নবাব ও তার সহধর্মিণী মুচকি হাসে। রাজবীর নবাব বলে ওঠে, রাজ্যের শেষ হালদার যদি 12টা অবধি ঘুমোই, তাহলে রাজ্যের দেখভাল করবে কে? ছোট নবাব, আজ থেকে আপনার মিশন শুরু। সব দায়িত্ব আপনার হাতে তুলে দেওয়ার প্রশিক্ষণ শুরু হবে। নাতি তার খুব শখের, এ নাতির জন্য তিনি সব করতে রাজি। পূর্ব দিগন্তে সূর্য উঠলেই সোনালি আলোয় ঝলমল করে ওঠে মেহেরানগর রাজ্যে। চারিদিকে উঁচু প্রাচীর, তার বাহিরে গভীর পরিখা, আর তারও বাহিরে বিস্তীর্ণ সবুজ শস্যক্ষেত। উত্তরে নীলাভ পাহাড়, দক্ষিণে সুবিশাল নদী, পশ্চিমে বাণিজ্যপথ আর পূর্বে চন্দনবন। এই 4 প্রহরী যেন রাজ্যটাকে রক্ষা করে দাঁড়িয়ে আছে। মেহেরানগরের চারিদিকে 4 রঙের সৌন্দর্য। উত্তরে নীলশৈল পাহাড় থেকে নেমে আসে ঝর্ণা, দক্ষিণে সুবর্ণা নদী দিয়ে ভেসে আসে নৌবরহ, মশলা আর রেশম। পশ্চিমের মরুসীমানা ধরে উটের কাফেলা আসে দূর দেশের বণিক নিয়ে। পূর্বের বনভূমিতে চন্দন, আগর আর বিরল ফুলের সুবাস। রাতে প্রাসাদের মিনারে জ্বলে ওঠে হাজার প্রদীপ। দূর থেকে দেখলে মনে হয় আকাশের তারা নেমে এসেছে। মেহেরনগরে 20টি মহল আছে। সূর্যমহল রাজসিংহাসনে দরবার হল। এখানেই রাজ্যের বিচার, যুদ্ধ ঘোষণা, চুক্তি সব হয়। চন্দ্রমহল রানীদের অন্দরমহল, সাদা পাথরের দেয়াল, রূপলি ঝাড়বাতি আর ফোয়ারার মৃদু শব্দ। রংমহল নাচ গান, উৎসব, কূটনৈতিক ভোজসভা, দেয়ালে কাচের কারুকাজ, মেঝেতে মখমল। শয়নমহল রাজপরিবারের ব্যক্তিগত বিশ্রাম কক্ষ। অস্ত্রাগার মহল 10,000 সৈন্যের অস্ত্র সংরক্ষিত, তলোয়ার, ধনুক, কামান সব সারি সারি সাজানো। বাগানমহল ফোয়ারা, গোলাপ বাগান, ময়ূরের নাচ, রাজ্যের প্রাণ। গ্রন্থাগার মহল প্রাচীন পুঁথি, মানচিত্র, যুদ্ধকৌশল, চিকিৎসাবিদ্যার বই। অতিথি মহল বিদেশি দূত ও বণিকদের থাকার জন্য। গোপন সুড়ঙ্গ মহল শুধু রাজা আর প্রধান সেনাপতি জানে। যুদ্ধের সময় পালানোর গোপন পথ। মানুষ ও জনসংখ্যা মায়ানগরে প্রায় 2 লক্ষ প্রজা বাস করে। কৃষক, কারিগর, তাঁতি, মৃৎশিল্পী, সৈন্য ব্যবসায়ী, সৈনিকের সংখ্যা 10,000 পদাতিক, 3,000 অশ্বারোহী, 500 হাতির বাহিনী, 200 কামান, আয়নার কক্ষ। চাঁদের বারান্দা মহলের সবচেয়ে সুন্দর জায়গা। বারান্দা সাদা মার্বেলের তৈরি, চারিদিকে খোলা আকাশ। রাতে চাঁদের আলো এসে সরাসরি এই মহলের উপর পড়ে। এই বারান্দায় দাঁড়িয়ে পুরো রাজ্য দেখা যায়। এটা কেবল এই রাজ্যের উত্তরাধিকারীরাই তার সহধর্মিণী নিয়ে প্রবেশ করতে পারে। মিরাজ মহল, এই মহলে কেউ সহজে যায় না, অনেক রহস্য লুকোনো। রাতি আরস মহল শুধু রাতেই খোলা হয়। নিষিদ্ধ মহল, এখানে প্রবেশ করা নিষেধ। বিশ্বাসঘাতকদের ইতিহাস এখানে বন্দী। আরজান মহল রাজপুত্রের ব্যক্তিগত মহল, সৈন্য পাহারা দেয় সব সময়। শাহবাজ মহল রাজপুত্রের যুদ্ধ পরিকল্পনার স্থান। ফকর মহল রাজপুত্রের সম্মান ও পুরস্কার রাখার কক্ষ। এখানে আরও মহল আছে, কিন্তু তার সবার অজানা। শুধু আরজানের বাবা, চাচা আর দাদা ছাড়া কেউই জানে না। মেহেরানগর শুধু একটি রাজ্য ছিল না, ছিল এক অনুভূতি। ভোরের প্রথম আলো যখন প্রাসাদের সাদা গম্বুজে এসে পড়ে, তখন মনে হতো যেন আকাশ নিজেই এই রাজ্যকে আশীর্বাদ করছে। বাতাসে চন্দন আর শিউলির গন্ধ, দূরে নদীর কলতান, আর রাজপথ জুড়ে মানুষের ব্যস্ত চলাচল। সব মিলিয়ে রাজ্যটা যেন জ্বলন্ত এক কবিতা। রাজ্যের একমাত্র উত্তরাধিকারী আরসান নবাব। আরসান নবাবের দাদার 5 ছেলে আর 1 মেয়ে ছিল। বড় 4 ছেলের ঘর ভরা ছিল কন্যা সন্তানে।
রাজ পরিবারে আনন্দ ছিল, কিন্তু উত্তরাধিকারীর অভাব নিয়ে ফিসফাস চলত। শেষ পর্যন্ত ভাগ্য যেন অন্যরকম গল্প লিখল। সবচেয়ে ছোট ছেলের ঘরে জন্ম নিল এক ছেলে। তার নাম রাখা হলো আরজান। সে গর্ভে আসার পর থেকে রাজ্যের এক এক সুনাম আসতে থাকে চারিদিকে। গর্ভে থাকা অবস্থায় যেন সবার ভালোবাসার একটা অংশ হয়ে উঠেছিল, তাই সবাই আদুরে নাম রেখেছে আরজান। সে সবার জান বাচ্চা ছিল। আরজান ভূমিষ্ঠ হবার সেই দিন থেকে রাজপ্রাসাদের বাতাস বদলে গেল। সবার এত হাসি খুশি দেখতে দেখতে শিশু আরজান বড় হতে থাকলো অদ্ভুত এক শান্ত সৌন্দর্য নিয়ে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে এমন এক মায়া জন্ম নিল যা মানুষকে অকারণেই টেনে নিত। সে রাজপুত্র হয়েও অহংকার জানত না। প্রজাদের মাঝে হাঁটত, অসুস্থদের খোঁজ নিত, শিশুদের মাথায় হাত রেখে হাসত, কেউ সাহায্য চাইলে ফিরিয়ে দিত না। যখন সে যুবক হলো তখন পুরো রাজ্য যেন তার দিকেই তাকিয়ে থাকত। সাদা পাঞ্জাবি পরা আরজানকে যখন সকালে প্রাসাদের বাগান দিয়ে হাঁটতে দেখা যেত, সূর্যের আলো তার কাঁধে এসে পড়ত। মনে হতো যেন আলো নিজেই তাকে অনুসরণ করছে। তার চোখে ছিল কোমল দৃঢ়তা, শ্যাওলা কালার পরা চোখের মণিতে ছিল মায়ায় ভরপুর, কথায় ছিল শান্তি। সৈন্যরা তাকে দেখে সাহস পেত, বৃদ্ধরা আশীর্বাদ করত, আর সাধারণ মানুষ মনে মনে বলতো, এই ছেলেই একদিন আমাদের রাজা হবে। আরজান জানতো না সবাই তাকে কতটা ভালোবাসে। সে ভাবতো সে শুধু নিজের দায়িত্ব পালন করছে আর সামনে করবে। দাদা তাকে খুব স্নেহ দেখাতেন। দরবারে সবার সামনে বলতেন, এই ছেলে আমার গর্ব। আরজান বিশ্বাস করত সে কথা। সে বুঝতে পারত না দাদার দৃষ্টিতে মাঝে মাঝে এক অদ্ভুত হিসেব লুকিয়ে থাকে, যেন ভালোবাসার আড়ালে অন্য কোনো চিন্তা কাজ করছে। রাজ্যের মানুষ আরজানের মধ্যে ভবিষ্যৎ দেখত। বাজারের বণিকরা বলতো তার শাসনে বাণিজ্য আরও বাড়বে। কৃষকরা ভাবত এই রাজপুত্র তাদের কষ্ট বুঝবে। সৈন্যরা বিশ্বাস করত সে যুদ্ধের আগে মানুষের জীবনকে মূল্য দেবে। রাতে প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে আরজান যখন দূরের আলোক ভরা শহরের দিকে তাকিয়ে থাকতো, তার মনে হতো এই রাজ্য তার পরিবার। সে প্রতিজ্ঞা করত কখনো কাউকে কষ্ট দেবে না। কিন্তু সে জানতো না রাজ্য যত সুন্দর হয় তার ছায়াও তত গভীর হয়। দরবারের হাসির আড়ালে অন্দরমহলের নীরবতায় আর ক্ষমতার অদৃশ্য খেলায় একটি ঝড় ধীরে ধীরে তৈরি হচ্ছিল। আরজান তখনও সেই ঝড়ের শব্দ শুনতে পায়নি। সে শুধু জানতো এই রাজ্যকে ভালোবাসতে হয়, আর ভালোবাসার মানুষরা কখনো বুঝতে পারে না কখন তাদের ভালোবাসায় তাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে ওঠে। আরজান দাদাজানের হাতে চুমু খেয়ে বলে, দাদাজান, তুমি আছো বলেই আমি একটু রিল্যাক্সে থাকি। এত তাড়াতাড়ি দায়িত্ব চাপিয়ে দিও না। তা কী করে হয়? আপনার যথেষ্ট বয়স হয়েছে নবাব। দাদাজান, তুমি আমায় আবার আপনি বলছো? তুমি তোমার ফর্মালিটি পালন করলে আমি তোমার রাজ্য তো দূর, এই আরজান মহলের বাহিরে পা রাখবো না। আমি তোমার সম্মান করি আরজান। তুমি এই রাজ্যের শেষ নবাব, তাই তোমার সম্মান আমার কাছে অনেক। আর জানো, আমরা সম্মান করি যাদের, তাদের কিন্তু আপনি করে বলি। এটা এই রাজ্যের একটি রীতি। দাদাজান, আমি আপনার এসব মানি না। আরজানের কণ্ঠে ছিল এক অদ্ভুত দৃঢ়তা, আর তাই চোখে লুকিয়েছিল বছরের পর বছর জমে থাকা এক নীরব ক্লান্তি। কিন্তু রাজবীর নবাব এর চোখ মুখ কেমন শুকিয়ে যায় এক মুহূর্তেই আরজানের কথা শুনে। আমি সাধারণ মানুষের মতো হতে চাই, যেখানে মানুষ আমার কাছে আসবে ভালোবাসা নিয়ে, আমার নামের ভারে নয়, আমার বংশের অহংকারে নয়। আমি চাই তারা আমাকে ভালোবাসুক আমার জন্য, আরজান হিসেবে, কোনো নবাব হিসেবে নয়। সে এক মুহূর্ত থামল। বুকের ভিতর জমে থাকা কথাগুলো যেন ধীরে ধীরে বেরিয়ে আসছিল। এই অতিরিক্ত সম্মান, এই দূরত্ব, এগুলো আমাকে সুখ দেয় না দাদাজান, বরং আমাকে একা করে দেয়। আমি চাই সাধারণ মানুষের মতো সম্মান পেতে, যেখানে থাকবে আন্তরিকতা, থাকবে আপন করে নেওয়ার স্পর্শ, কোনো ভয়ের দেওয়াল থাকবে না আমাদের মাঝে। তার কণ্ঠ ধীরে ধীরে নরম হয়ে এলো। দাদাজান, ও প্রিয় দাদিজানের চোখের দিকে একবার তাকিয়ে আরজান নবাব নিঃশব্দে উঠে বসে। চোখে ছিল গভীর ক্লান্তি, তবুও ঠোঁটে আনলো এক শান্ত হাসি। আচ্ছা দাদাজান,
আমি একটু ফ্রেশ হয়ে আসছি, আপনারা যান, আমি আসছি। এই বলে সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, যেন রাজপ্রাসাদের দেওয়ালের ভিতর থেকেও সে খুঁজে ফেলবে নিজের জন্য এক সাধারণ জীবনের মুক্ত আকাশ। প্রিয় নাতির কথায় দুজন বের হয়ে এলেন আরজান মহল থেকে। আরজান মহলের ভিতরে রয়েছে অসংখ্য কক্ষ, যা বিশেষভাবে নির্মিত হয়েছে আরজান নবাবের জন্য। রাজবীর নবাব ও তার সহধর্মিণী বাহিরে পা রাখতেই আরজান নবাবের চোখ হঠাৎ আটকে গেল বালিশের নিচে লুকিয়ে রাখা এক টুকরো স্মৃতির উপর। সিঁদুর রঙা টুকটুকে লাল এক জামদানি ওড়না, প্রায় 5 হাত লম্বা। আরজান নবাব ধীরে ধীরে ওড়নাটা তুলে নিলেন হাতে। আঙুলের স্পর্শে নরম কাপড় যেন কেঁপে উঠল, ঠিক তার নিজের হৃদয়ের মতো। তিনি ওড়নাটি মুখের কাছে নিয়ে গভীর করে শ্বাস নিলেন। সেই সুগন্ধ, সেই পরিচিত মায়া যেন তার সমগ্র অস্তিত্ব জুড়ে ছড়িয়ে গেল। চোখ বুজে তিনি বিড়বিড় করে বলতে লাগলেন, চন্দ্রবালা, তোমার এই ওড়নায় এখনও তোমার স্পর্শ রয়ে গেছে। এই কাপড়ের প্রতিটি সুতোর মাঝে লুকিয়ে আছে তোমার নিঃশ্বাস, তোমার লজ্জা, তোমার মায়া। জানো, এই ওড়নাটা শুধু কাপড় নয়, এটা আমার জন্য এক টুকরো সুখ। যেদিন তুমি আমার সামনে থাকবে, সেদিন আমি এই ওড়নাটা নিজ হাতে তোমার মাথায় পরিয়ে দিব। কারণ এই লাল রং আমার ভালোবাসার প্রতীক, আমার অধিকারীর, আমার চন্দ্রবালার। আরজান ওড়নাটা বুকে চেপে ধরলেন। তার কঠিন নবাবী চোখেও তখন নরম এক আলো। রাজ্যের নবাব হয়েও এই মুহূর্তে তিনি শুধু একজন প্রেমিক, পাগল প্রেমিক, যে কিনা 14 বছর এর এক কিশোরী মেয়ের প্রেমে পড়েছে। কিশোরী প্রিয়তমাকে কাছে না পেয়ে তার শরীরের ওড়না লুকিয়ে নিয়ে এসেছে, যাতে মনে পড়লে এই ওড়নার সাথে কথা বলতে পারে। আর এখন প্রিয়তমার একটা ওড়নাই খুঁজে পেয়েছে নিজের সমগ্র পৃথিবী। এই মুহূর্তে আরজান নবাব